আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা প্রথমেই আপনাদেরকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের কথাগুলো জাতির কাছে, বিশ্ববাসীর কাছে পৌঁছানোর জন্য আপনারা আন্তরিকতা এবং দায়িত্ব নিয়ে এখানে হাজির হয়েছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নির্বাচন উত্তর বাংলাদেশে এটি আমার প্রথম সফর এবং নির্বাচনী প্রচারণা আমরা এখান থেকে শুরু করেছিলাম, আর নির্বাচনের পরে এখানে আবার ফিরে আসলাম প্রথমে। এখন হয়তো আপনাদের মনে এই প্রশ্ন জাগবে যে এই জায়গাটাকে কেন আপনি সিলেক্ট করলেন। আমার বিবেকের জায়গা থেকে আমি এটা সিলেক্ট করতে বাধ্য হয়েছি। আল্লাহ আমাদেরকে যতটুকু জ্ঞান, বুদ্ধি এবং অভিজ্ঞতা দান করেছেন, আমরা বুঝতে পেরেছি এই এলাকার মানুষ স্বাধীনতার পর ৫৫ বৎসর তাদের ন্যূনতম পাওনাটুকু সরকারের কাছ থেকে পায়নি। হ্যাঁ, এরশাদ সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি কিছু বিশেষ উদ্যোগ নিয়ে আপনাদের যোগাযোগ ব্যবস্থার যে বেহাল দশা ছিল এটা তিনি নিরসন করেছিলেন। দুনিয়ায় যে যেটা ভালো কাজ করবে আমাদের দায়িত্ব হচ্ছে তার এটা স্বীকৃতি দেওয়া। তিনি এই কাজটা করেছেন, তিনি অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। কিন্তু তার আগে এবং পরে এই এলাকার মানুষের যেটুকু একদম ন্যূনতম পাওনা ছিল, আমি আবারও বলবো, সরকারগুলো ইনসাফ করে না এই এলাকার উপরে। বাংলাদেশকে যদি আমরা ডেমোগ্রাফির দিক থেকে আলাদা করি, ইকোনমিক ডেমোগ্রাফি, যে কোন এলাকা কতটুকু অগ্রসর, তাহলে সবচেয়ে পিছনের এলাকার নাম হচ্ছে উত্তরবঙ্গ। রাজধানী থেকে যে জেলা যত দূরে সে তত ছিল সুবিধা বঞ্চিত, অধিকার বঞ্চিত। বিশেষ করে 3টা নদী বিধৌত আপনাদের এই এলাকা। নদীগুলো আল্লাহর রহমত, কিন্তু সেই রহমতগুলো এখন আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। বছরের পর বছর সিলট্রেটেড হয়ে পলি এবং বালু জমে এখন নদী হয়ে গেছে মরুভূমি। বর্ষা মৌসুমে পানি ধারণ করার ক্ষমতা নাই, কাজেই দুই দিকে আঘাত করে দুই পারকে ভেঙে চুরমার করে দেয়। মানুষের স্বপ্নকে, হাজার হাজার পরিবারের স্বপ্নকে মাটির সাথে, পানির সাথে মিশিয়ে দেয়। আবার যখন শুকনা মৌসুম, যখন প্রয়োজন কৃষকের এক ফোঁটা পানির, জমিতে ফসল ফলানোর জন্য, যেহেতু বালুচর জমে গিয়ে সেখানে মরুভূমি হয়েছে, এখন পানি পাওয়া যাচ্ছে না। অতএব বর্ষায় বাসিয়ে দেওয়া হচ্ছে, আবার শীত মৌসুমে বা শুকনা মৌসুমে সেখানে পর্যাপ্ত বা প্রয়োজনীয় পানি পাওয়া যাচ্ছে না। এই পানি শুধু ক্ষেতের ফসল ফলানোর জন্য নয়, আগামীতে সুপ্রিয় পানির অভাবে হাজার জাতের রোগবালাই এখানে দেখা দেবে। পানির আরেক নাম জীবন। এ জীবন শুধু মানুষের নয়, সমস্ত জীব বৈচিত্র্যের, গাছপালা, বৃক্ষরাজি, ফল ফসল যা আছে সব কিছুর জীবন হচ্ছে পানি। এই পানি বঞ্চিত করে কোনো এলাকা কোনোদিন বাঁচতে পারবে না। এই জন্য বিগত নির্বাচনের আগে আমরা আওয়াজ তুলেছিলাম, আল্লাহ তাআলা যদি আমাদেরকে সরকার গঠনের সুযোগ দেন, তাহলে তিস্তার বুকে প্রথম কুদাল মেরে এখান থেকে উন্নয়ন শুরু হবে ইনশাআল্লাহ। আগে তিস্তা পাড়ের মানুষ আর এই 3 নদী পাড়ের মানুষগুলোকে তাদের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য আমরা উদ্যোগ নেব। আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা বলেছিলাম। এখন যারা সরকারে আছেন তারা একটা বিশাল আন্দোলন করেছেন নির্বাচনের আগে আগে। আপনাদের এই এলাকার একজন মন্ত্রী, তার নেতৃত্বে এই আন্দোলন হয়েছে, আর বিএনপির সমস্ত নেতারা এখানে এসে হাজির হয়েছেন। এমনকি এখন যিনি প্রধানমন্ত্রী, তিনিও কিন্তু ভার্চুয়ালি সেই মিটিংয়ে নিজেকে সংযুক্ত করে কথা বলেছেন। আপনারা লক্ষ্য করেছেন, সংসদে প্রথম অধিবেশনের শেষ দিবসে বক্তব্য ছিল আমাদের দুইজনের। আগে আমার বক্তব্য, তারপরে প্রধানমন্ত্রীর, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য। আমি আমার বক্তব্যে যতটুকু আল্লাহ আমাকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন, আপনাদের দুঃখ কষ্টের চিত্রটা আমি তুলে ধরার চেষ্টা করেছি। কিন্তু আমি মনে করি দুঃখ কষ্টের 100 ভাগের 1 ভাগও আমি বলতে পারি নাই, 99 ভাগ এখনো বাকি আছে। এটা আমার বিশ্বাস। এত বড় একটা এলাকাকে অবহেলা, অগ্রাহ্য করে
বাংলাদেশ এগিয়ে যাবে এটা কল্পনা করা যায় না। বেস্ট ইনগ্রেডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে। আর তারা তো এই দেশের মানুষ, কেন তারা সরকারের কাছ থেকে ন্যায্য হিস্সা পাবে না? এটা তো কারো দয়ার দান নয়, এটি তাদের অধিকার, এটি তাদের পাওনা। এই জন্য সংসদে আমি দাবি তুলে বলেছি যে ধন্যবাদ জানাই মাননীয় মন্ত্রী, আপনি জাগো বাহে বলে সবাইকে জাগিয়েছেন। জনগণ এখন জেগে আছে, এখন জনগণ দেখতে চায় আপনাদের দেওয়া ওয়াদা আপনাদের মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে, এটা দেখতে চায়। এর দৃশ্যমান বাস্তব বিশ্বাসযোগ্য অগ্রগতি দেখতে চায় জনগণ। কখন কবে এই উদ্যোগটা নেবেন? আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, নির্বাচনের আগে যেমন বলেছি তেমনি এখন বলতেই থাকব। আপনাদের এই অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই চলবে ইনশাআল্লাহ। এখন বলবেন যে আপনি কি শুধু উত্তরবঙ্গের জন্য, বাংলাদেশের অন্য কোনো জায়গা নিয়ে কথা বলবেন না? আমাদের সময়ের কিছু লিমিটেশন থাকে। আপনারা দেখেছেন স্পিকার মহোদয় আমাকে প্রশ্ন করেছেন, মাননীয় বিরোধী দলীয় নেতা আপনি আর কতক্ষণ বক্তব্য রাখবেন? আমি বলেছিলাম সারা রাত দিলে আমি রাজি আছি। তো সারা রাত তো আমাকে দিবে না। এরপরে বলেছি 4 ঘন্টা দিলেও রাজি, 2.5 ঘন্টা দিলেও রাজি। তিনি বলছেন না, আপনি একটা যৌক্তিক সময় নেন। আমি বলেছি যে আমি যুক্তি দিয়েই যৌক্তিক সময় নেব। যখন এই অধিবেশনের সময় নির্ধারণ করা হয়, সরকারি দলের প্রতিনিধিরা বলেছিলেন 42 ঘন্টা, আমি বলেছিলাম 50 ঘন্টা। পরে ওইটাই ঠিক হয়েছিল যে 50 ঘন্টা আলোচনা হবে। তা আমি বলেছিলাম যে 8 ঘন্টা বেশি আলোচনার প্রস্তাব দেওয়ার কারণে ট্রেজারি বেঞ্চ অর্থাৎ সরকারি দল থেকে আমাকে খুঁটা দেওয়া হয়েছে এই সংসদের ভিতরে। যখন খুঁটাই খাইলাম তখন পুরো সময়টা কি আমার পাওনা নয়? সেই হিসাবে তো 8 ঘন্টা আমার বক্তব্য রাখার কথা। ঠিক আছে, আমি এত সময় রাখবো না, আমি শেষ করে দিচ্ছি। আরও 3টা জিনিস আমার বক্তব্যে আসা উচিত ছিল বলে আমি মনে করি। একটা হচ্ছে ভুলার উন্নয়ন। আমি ভুলার উন্নয়নকে ভুলার উন্নয়ন হিসাবে দেখি না, আমি ভুলা জেলার উন্নয়নকে বাংলাদেশের উন্নয়ন হিসাবে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এত নিয়ামত খনিজ সম্পদ দিয়েছেন, যদি এইটাকে আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, এর উন্নয়ন করতে পারি, গোটা বাংলাদেশের চেহারা বদলে যাবে ইনশাআল্লাহ। ভোলা বাংলাদেশ থেকে একটা বিচ্ছিন্ন এলাকা। ভোলার সাথে আমাদের কোনো রোড যোগাযোগ নেই, একমাত্র যোগাযোগ ব্যবস্থা হচ্ছে জলপথ। আমরা সেই দাবিটা তুলতাম, কিন্তু সময়ের অভাবে আমি পারি নাই। আমার এর পরের বক্তব্যটা হতো সাতক্ষীরা, যশোর এবং খুলনার মানুষের জন্য। আইলার আঘাতের পরে সেই এলাকায় বিশাল একটা এলাকা জুড়ে জলাবদ্ধতা 12 মাস। সেখানে কৃষক কোনো ফসল ফলাতে পারে না। ফসলি জমিগুলো নষ্ট হয়ে হাজার হাজার নয় লাখো একর জমি নষ্ট হয়ে পড়ে আছে। আমি ওই কথাটাও বলতে পারি নাই। আপনাদের কথা আমার হৃদয় জুড়ে এত বেশি দখল করে নিয়েছিল যে এইটা বলতে গিয়ে আমি বাকি সব বলতে পারিনি। আমি আরও বলতাম, আমার জন্মস্থান সিলেট, সেখানে একটা মহাসড়কে হাত দেওয়া হয়েছে। সম্ভবত নূহ আলাইহিস সালামের বন্যার পরে হাত দেওয়া হয়েছে। মনে হচ্ছে এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, এটা শেষ হবে না। মানুষের দুঃখ দুর্দশা সেখানে ব্যাপক। আমি এইটার কথাও বলতে পারিনি, আমার জন্মস্থানের কথা আমি বলতে পারিনি। আমি মনে করি যে আমি আপনাদের প্রতি সুবিচার করার চেষ্টা করেছি, কোনো ihsan করি নাই, কোনো দয়া করি নাই। এটা একজন জাতীয় দায়িত্বশীল নেতা হিসেবে এটা আমার উপর আপনাদের পাওনা। আমি ইনশাল্লাহ আপনাদের সাথে আমি এবং আমাদের সংগঠন আছে, আমরা থাকব। এই অঞ্চলের উন্নয়নের জন্য আমরা বলেছিলাম যে কৃষির রাজধানী হিসাবে এটাকে ঘোষণা করব, এবং এটা কথার কথা নয়, মুখের কথা নয়, বাস্তবেই কৃষির রাজধানী হিসাবে এটাকে রূপান্তর করার জন্য যত কর্মসূচি নেওয়া দরকার রাষ্ট্র সব কর্মসূচি নেবে। হয় রাষ্ট্রীয় উদ্যোগে হবে, না হয় বেসরকারি উদ্যোগে হবে, না হয় যৌথ উদ্যোগে হবে, হয় দেশীয় উদ্যোগে হবে, না হয় আন্তর্জাতিক উদ্যোগে হবে, কিন্তু এর চেহারা বদলাবে ইনশাআল্লাহ। সেই পরিকল্পনা ইনশাআল্লাহ এখনো আমরা অন্তরে ধারণ করি। তবে হ্যাঁ, বর্তমান সরকারও যদি আমাদের কল্পনার বিষয়গুলো বাস্তবে রূপান্তর দেয়, তাদেরকে আমরা ধন্যবাদ দেব। এখানে আমরা কোনো কৃপণতা প্রদর্শন করব না, কারণ আমরা দেশের মানুষের উন্নয়ন চাই। আমরা আমাদের দলের মুক্তি নয়, দেশবাসীর মুক্তি চাই। আমরা আমাদের দলের উন্নতি নয়, আমরা গোটা দেশবাসীর উন্নতি চাই। বন্ধুগণ, এইভাবেই আমরা একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চাই। আপনারা দেখেছেন 70% মানুষ প্রায় তারা রায় দিয়েছিল গণভোটের পক্ষে, কিন্তু সরকারি দল এটাকে অপমান এবং অগ্রাহ্য করেছে। আমরা কথা দিয়েছি এই
কর্মসূচি আমরা বাদ দেব না, পরিত্যক্ত ঘোষণা করব না। সংসদের ভিতরেও লড়াই চালিয়ে যাব, সংসদের বাইরেও লড়াই চালিয়ে যাব। আমরা গভীর আস্থাশীল গণভোটের রায় এই বাংলার জমিনে একদিন ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। গণভোটের রায় অপমানে অবহেলায় পরিত্যক্ত হবে না ইনশাআল্লাহ। এরপরে আপনারা দেখেছেন এই রাষ্ট্রের রূপান্তর চায় জনগণ, বিশেষ করে আমাদের যুব সমাজ চায়, কিন্তু সেখানে রূপান্তরের জন্য যেই সমস্ত অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকার জারি করেছিল, যেগুলা রূপান্তরের জন্য প্রয়োজন, বর্তমান সরকারি দল সবগুলা বাদ দিয়ে দিয়েছে। এগুলা তারা আলোচনার টেবিলেই আনে নাই। আমরা লড়াই করেছি, আমাদেরকে আলোচনার সুযোগ না দেওয়ার কারণে আমরা সংসদ থেকে বয়কট ওয়াকআউট করে আমরা বের হয়ে এসেছি। কিন্তু আমরা সংসদ ছেড়ে দেইনি কারোর জন্য, কারণ জনগণ আমাদেরকে রাগ করে বাইরে বসার জন্য ওখানে পাঠায় নাই। জনগণ পাঠিয়েছে তাদের কথাগুলা বলার জন্য, তাদের সুখ দুঃখ ব্যথা বেদনার কথা বলার জন্য। আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন, প্রথম দিনের বক্তব্যে স্পিকার মহোদয়কে অভিনন্দন জানাতে গিয়ে বলেছিলাম, মাননীয় স্পিকার, অতীতে এই সংসদে অনেকে নাচেছেন, গান গেয়েছেন, মানুষের চরিত্র হনন করেছেন, একে অন্যকে গালিগালাজ করেছেন। আমরা ওই সংস্কৃতিটা এই সংসদে আর দেখতে চাই না। আমরা দেখতে চাই সংসদ হবে রাষ্ট্রীয় কর্মকাণ্ড এবং উন্নয়নের কেন্দ্রবিন্দু। রাষ্ট্রের ভালো মন্দ নিয়ে এখানে আলোচনা হবে। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কিভাবে সংহত করা যায়, যুব সমাজের হাতে কিভাবে কাজ তুলে দেওয়া যায়, বেকারত্ব কিভাবে দূর করা যায়, ইন্ডাস্ট্রিতে কিভাবে বিপ্লব আনা যায়, সেই বিষয়গুলো নিয়ে এখানে আমরা মনে করি যে আলোচনা হওয়া উচিত। আমি আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করছি যে ওই ধরনের চরিত্র হননমূলক কথা আপনি কাউকে বলতে দিবেন না। কিন্তু আমরা লক্ষ্য করেছি এই সংসদেও তার কিছু কিছু হলেও চর্চা হয়েছে। তবে হ্যাঁ, আগের মতো নয়। এখানে আমরা আশাবাদী যে ইনশাল্লাহ এই নোংরা ধারাটা বন্ধ হবে। পবিত্র এই জাতীয় সংসদে প্রত্যেকটি মিনিটে জনগণের 1,76,000 টাকা খরচ হয় এই সংসদের পিছনে প্রতি মিনিটে। এটা তামসা করার জায়গা নয়। এটা আমার বাবার টাকায় চলে না, এটা কারো বাবার টাকায় চলে না, এটা জনগণের ট্যাক্সের টাকায় চলে। সুতরাং এখানে আমাদের দায় আছে, কথা বলতে এখানে হিসাব আছে। এখানে যা তা বলা যাবে না, এখানে জনগণের কল্যাণের জন্য কথা বলতে হবে। আমাদের লড়াই ভাই এই নীতির ভিত্তিতে ইনশাল্লাহ চলবে। ভালো কাজ করবে সরকার, শুধু সমর্থন দিব না, সহযোগিতাও করব। যদি সরকার কোনো মন্দ কাজ করে, অপকর্ম করে, রুখে দাঁড়াবো ইনশাল্লাহ। আমরা ছেড়ে দিব না কাউকে। আপনারা দেখেছেন জ্বালানির সংকট তৈরি হয়েছিল, এটার জন্য আমরা নোটিশ দিলাম আলোচনার জন্য। সরকারি দল ভয় পায়, আমাদেরকে আলোচনা করতে দিবে না। আলোচনা করলে যদি আবার কেঁচু করতে গিয়ে সাপ বের হয়ে আসে, এই ভয়ে তারা আমাদেরকে কথা বলতে দিবে না। আমরা বললাম আশ্চর্য, জনগণ আমাদেরকে পাঠিয়েছে তাদের সমস্যা সমাধান করার জন্যে। আপনাদের একার দায়িত্ব এটা নয়, এবং এটা আপনাদের হাতের তৈরিও নয়। এটা একটা বৈশ্বিক গ্লোবাল ম্যাটার। একটা যুদ্ধের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা দেশকে, দেশবাসীকে এই জিম্মি দশা থেকে মুক্তি করার জন্য আমরা অবদান রাখতে চাই। আপনারা আমাদেরকে অবদান রাখার সুযোগ দেবেন না, তখন সরকার বাধ্য হলো আলোচনার জন্য আমাদেরকে সুযোগ দিতে। আপনারা দেখেছেন একটা অর্থবহ আলোচনা হলো। পরের দিন আমাদের প্রস্তাবের ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রী এসে বললেন যে আমরা এই বিষয় নিয়ে কাজ করার জন্য যৌথভাবে একটা কমিটি করতে চাই। আমরা সরকারি দল থেকে এই 5 জনের নাম ঘোষণা করলাম, আপনারা বিরোধী দল থেকে 5 জন দিয়ে মাননীয় বিরোধী দলীয় নেতা এই কমিটিটা কমপ্লিট করেন। আমি এটাকে অভিনন্দন জানাই, বললাম যে আজকের ভিতরেই আমরা করছি। আমরা বসলাম, বসে 5 জনের নাম দিলাম, কমিটি গঠন হলো। 2 দিনের ভিতরে বাংলাদেশের চিত্র পাল্টে গেল। কেন পাল্টে গেল? কেউ কেউ বলতে থাকলো এটা অল্প, বলতে থাকলো যে এটা আর্টিফিশিয়ালি করা হয়েছিল, জামাত তাদেরকে উস্কাই দিয়েছিল। এত গাড়িগুলা যদি জামাতের হয় ভাই, আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশ আমাদের। আমি সংসদে দাঁড়িয়ে বলেছিলাম, মাননীয় স্পিকার, এটা বার্তা দিচ্ছে ভালো কাজে যদি সরকারি দল বিরোধী দল সমন্বিতভাবে কাজ করে এই জাতির ভাগ্যের পরিবর্তন অবশ্যই হবে। এবং তিনিও সেই কথাটা তার শেষ বক্তব্যে এখানে কনক্লুশন টেনেছিলেন। এটা বার্তা দিচ্ছে সরকারি দল বিরোধী দল জনগণের সমস্যা সমাধানে আন্তরিক হলে জনগণের মধ্যে আস্থার পরিবেশ তৈরি হবে। এই আস্থার কারণে এই সমস্যা 2 দিনের মধ্যে মিটে গেছে। আমরা সেই আস্থার রাজনীতি ফিরিয়ে আনতে চাই। আমরা বিরোধী দলের জন্য রাজনীতি করতে চাই না। বিরোধী দল বাংলাদেশের জনগণের ভোট নিয়ে ক্ষমতায় গিয়ে ক্ষমতা লুটপুট করে খাবে, ওটা না। আমরা যদি ক্ষমতায় যাই, আমরা ঘোষণা দিয়েছি যে ক্ষমতায় যাওয়ার দিন
আমাদের যে সহায় সম্পদ থাকবে ক্ষমতা থেকে বের হয়ে আসার দিন তা কমবে, বাড়বে না ইনশাআল্লাহ। এখন আপনারা দেখেছেন বহু জায়গায় ইতিমধ্যে সরকারি দল অনেক উল্টাপাল্টা করে ফেলেছে। তারা গণভোটকে অগ্রাহ্য করেছে, তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন করে অত্যন্ত দুর্বল বিতর্কিত একজন মানুষকে সেই সম্মানজনক জায়গায়, আমানতের জায়গায় বসিয়েছে। আপনারা দেখেছেন যে 42টা জেলায় তারা প্রশাসক নিয়োগ দিয়ে বসেছে। একটা ডেমোক্রেটিক প্রসেসে দেশ এখন আগাচ্ছে, এই সময় কেন প্রশাসক নিয়োগ দিতে হবে? দলীয় লোকদেরকে কেন দিতে হবে? বিভিন্ন জায়গায় নির্বাচন করে জনগণ যাদেরকে প্রত্যাখ্যান করেছে, হেরে গেছেন, তাদেরকে আবার বড় বড় জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে। এটাকে জনগণের সাথে এক ধরনের তামসা নয়? আবার বিশ্ববিদ্যালয় যেখানে জ্ঞানের চর্চা হবে, আমাদের সন্তানগুলো মানুষ হয়ে পরিপক্ক হয়ে একজন যোগ্য নাগরিক হয়ে বের হবে, সেখানে এখন দলীয় অনুগত লোকদেরকে বিসি, প্রবিসি, প্রক্টর, প্রভোস্ট এই সমস্ত গুরুত্বপূর্ণ পদে এখন নিয়োগ দেওয়া হচ্ছে। এগুলোর কোনো জবাব নাই। মনে রাখবেন কারো পরিকল্পনাই ফাইনাল না, আল্লাহ তাআলার মহা পরিকল্পনা ফাইনাল। এটা যদি ফাইনাল হতো, অতীতের সরকার 15.5 বছরে বড় সুন্দর করে সবকিছু সাজিয়েছিল, কিন্তু না, 2 দিনের মাথায় সব কিছু তছনছ হয়ে গিয়েছিল। রংপুরবাসী আপনারা গর্বিত, আপনারা চিরদিন আমাদের কৃতজ্ঞতা পাবেন। আপনাদের সন্তান সেই আন্দোলনের বিস্ফোরণ ঘটিয়েছিল। এখন স্লোগান দিতে হলে আবু সাইদকে মাইনাস করে কোনো স্লোগান বাংলাদেশে হবে না। আপনাদেরকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন। আমরা আর আজকে প্রশ্নের জবাব না দিই। 1, 2, 3টা প্রশ্ন। জি বলেন। আমেরিকা এবং বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে চুক্তিটা হয়েছিল, আমরা সাম্প্রতিক সময়ে দুজন সাবেক উপদেষ্টার কাছ থেকে শুনেছি যে এটার সঙ্গে বিএনপি, জামাত সহ অন্যান্য দল অবগত ছিলেন, তারা বিরোধিতা করেননি। এখন প্রশ্ন হচ্ছে যে আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। এই প্রশ্ন তো এখন আসে না, এটা আগেই আসছে। যখন আগে আসছিল তখন আমি আমার নিজের একটা বক্তব্য দিয়েছি যে সরকারের পক্ষ থেকে কেউ আমাদের সাথে এই বিষয় নিয়ে কোনো আলোচনা করে নাই। এখনো আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, তৎকালীন সরকারের পক্ষ থেকে কোনো একজন মানুষ এই বিষয় নিয়ে আমাদের সাথে একটা শব্দ উচ্চারণ করে। এটাই হচ্ছে আমাদের পজিশন। এই যে সামনে স্থানীয় সরকার নির্বাচন, আপনি বলছেন যে সারা দেশে প্রশাসক নিয়োগ হচ্ছে, স্থানীয় সরকার নির্বাচনে আপনারা জামাত ইসলাম অংশগ্রহণ করবে কিনা এবং সেই নির্বাচন নিয়ে কোনো সংশয় রয়েছে কিনা আপনাদের? ইনশাআল্লাহ আমরা একটা নির্বাচনমুখী দল, আমরা গণতান্ত্রিক পন্থায় এই দেশের নেতৃত্বের পরিবর্তন চাই। কাজেই আমরা সকল নির্বাচনে অংশগ্রহণ করেছি, এবারও আমরা ইনশাআল্লাহ করব স্থানীয় সরকার নির্বাচনে সকল স্তরে। এবং এইটা নিয়ে আপনি বলছেন কোনো আশঙ্কা আছে কিনা? অবশ্যই আছে, কারণ আপনারা দেখেছেন জাতীয় নির্বাচনের পরে 2টা উপনির্বাচন হয়েছে, একটা শেরপুরে আর একটা বগুড়ায়। আপনারা সেখানকার চিত্র, কাণ্ড কারখানা সবই দেখেছেন। আমরা এই ব্যাপারে শঙ্কিত যে আদৌ সুষ্ঠু নির্বাচন হবে কিনা। তবে আমরা জনগণকে অনুরোধ করব যে জনগণ যেন নিজের অধিকারের পক্ষে আরেকবার তারা যেন সজাগ হয়, সোচ্চার হয়। একটা জিনিস মনে রাখবেন, সকল রোগের ঔষধ হচ্ছে জনগণের ম্যান্ডেট। জনগণ জাগলে সব ঠিক আছে। অনেক বড় একটা প্লিজ আমাদের মিটিং তো, ওই যে মিটিং, একটু প্লিজ আপনি খুব সেনসিটিভ আন্তর্জাতিক প্রশ্ন করেছেন। 35,000 কোটি টাকা ব্যয় পদ্মা ব্যারেজ, যেটি হচ্ছে যে মানুষের জীবন উন্নয়নের জন্য নিয়েছে সরকার, অথচ তিস্তাতে এখানে উদ্বাস্তু হয় 2 বছর মানুষ, কিন্তু তার জন্য কোনো ধরনের উদ্যোগ নিল না। আমরা পদ্মা ব্যারেজের এই উদ্যোগকে অভিনন্দন জানাই, কিন্তু এটা তিস্তার বিনিময়ে নয়। তিস্তার জায়গায় তিস্তাকে অবশ্যই তার পাওনা দিতে হবে এবং এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করতেই হবে। এর ভিন্ন আমরা কিছু চাই না। আমি সংসদের ভিতরে কোন টোনে কথা বলেছি আপনারা দেখেছেন। আমাদের পজিশন এই ব্যাপারে একদম ক্লিয়ার। আর প্রথম যেটা বলেছেন যে পশ্চিমবঙ্গে যেটা হয়েছে, এটা পশ্চিমবঙ্গ না, দুনিয়ার যেখানে এরকম অপকর্ম হবে আমরা তার নিন্দা জানাই। শুধু ধর্মীয় পরিচয়ে কাউকে আঘাত করার অধিকার এই দুনিয়া কাউকে দেয় নাই, কোনো দেশের সংবিধানও দেয় নাই। কেউ যদি এটা করেন, মানবতার উপর এটা জুলুম, এবং আমরা তার বিপক্ষে সবসময় আমাদের অবস্থান স্পষ্ট। আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।